হ্যালো এভরিওয়ান, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভারতের যে আঞ্চলিক পার্টটা রয়েছে, মানে বলতে গেলে অর্থনৈতিক পার্টটা রয়েছে, সেই পার্টটা আমরা আলোচনা শুরু করব। তো আঞ্চলিক পার্টে প্রথমে বা অর্থনৈতিক পার্টে প্রথমে কি রয়েছে? ভারতীয় কৃষি, তাই না? প্রথমে কি রয়েছে? ভারতীয় কৃষি। তো আজকে ভারতীয় কৃষির পার্ট ওয়ানটা হবে কি হবে? ভারতীয় কৃষি, ভারতীয় কৃষি পার্ট ওয়ান। পার্ট ওয়ান মন দিয়ে শুনবে এবং নোটস বানানো শিখবে। বানিয়ে দেবো বলছি না, বানানো শিখবে। ওকে, চলো। ওভারঅল জানি সবাইকার পরীক্ষা আশা করি ভালোই হয়েছে। তাও খুব সুন্দর একজন কমেন্ট করেছে, বলছে স্যার স্কুলে খাতা দিয়েছিল তাতে 40 পেয়েছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি তো বলেছিলে স্যার 40 পাবো স্যার। যাক, এক্সট্রা একটা কোশ্চেন ভুল গেছে, মানে তুমি এক্সট্রা করেছিল সেটা কোনো কারণে ভুল গেছে। আচ্ছা, কোনটা ভুল গেছে সেটা যদি বলো তাহলে ভালো হয়, যেটা ভুল গেছে। আচ্ছা, বাকিদের স্কুলের খবর বলবে, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। যদি এক্সামে খাতা দিয়ে দিয়েছে তারও খবর বলবে, জানাবে আমাকে কেমন কি পেয়েছো। প্রথমেই যে খবরটা পেলাম 40, খুব ভালো লাগলো। বাহ, কথা রেখেছে ছেলেটা। ঠিক আছে, চলো শুরু করি। তো ভারতীয় কৃষির আমাদেরকে আগে দেখতে হবে যে, দেখো ভারতীয় কৃষি পার্টিকুলার নাম কেন হয়েছে? কারণ কৃষির বিভিন্ন প্রকার ভেদ রয়েছে আমাদের এখানে এবং আমাদের দেশের বাইরে। কৃষির নানা পার্থক্য রয়েছে। একটু প্রথমে বলে রাখি, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী স্থান কি? আচ্ছা, এই কোশ্চেনটা তোমার ভুল গেছে। আচ্ছা, শিব বালিয়াড়ির মধ্যবর্তী স্থানকে করিডর বলে। ঠিক আছে, করিডর। আচ্ছা, তারপর যেখানে বলছি যে ভারতীয় কৃষির অনেকগুলো পার্ট রয়েছে। তো আমরা প্রথমে একটুখানি দেখে নিই যে ভারতীয় কৃষিটা কিরকম আর আমাদের ভারতের বাইরে কৃষিটা কিরকম। বোঝা গেছে? ভারতীয় কৃষি কিরকম? সাধারণ আমরা ভারতবাসী, ভারতীয় কৃষি সম্পর্কে আবার নতুন করে জানতে হবে, সেটা বেশ একটা আমার হাস্যরসের একটা ধারণা চলে আসে। কিরকম না, আমরা সচরাচর দেখি আমাদের আশেপাশে বেরোতে গেলেই দেখি যে ভারতীয় কৃষির ক্ষেত্রে, এটা ধরো জমিটা, আহা এরকম হয় না। আমাদের ভারতীয় কৃষির জমির আলাদাই আলাদাই একটা ব্যাপার হয় এই রকম সাধারণত। তাহলে ভারতীয় কৃষির ক্ষেত্রে কি হয়? আমরা কৃষি জমিটাকে ভাগ করি। মানে কিরকম? ধরো দাদুর বাবার দাদু বা দাদুর দাদুর দাদু ভীষণ একটা এলাকা জুড়ে তাদের কৃষি জমি ছিল। স্যার বলছেন হবে না। না, পার্টিকুলার যদি বলে যে কোথায় কি জন্য রয়েছে, মানে এক একটা অংশের এক এক ধরনের নাম রয়েছে। হ্যাঁ, যদি তোমাদের প্রশ্নটা ঠিক কি পড়েছিল যে শিব বালিয়ারি সাহারা মরুভূমিতে মাঝের অংশটা কি নামে পরিচিত বা এখানে কি নামে পরিচিত, এরকম, তাহলে সেই অনুসারে দেখতে হবে কিরকম কোশ্চেন আমাকে বলবে। পার্টিকুলার কি ছিল না, এই প্রশ্নটা ছিল, তাহলে তো হওয়া উচিত। ঠিক আছে, যাই হোক বাদ দাও, এখন যেগুলো যেটা বলছি মন দিয়ে দেখো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হয়? আমাদের পূর্বপুরুষদের ধরো অনেক জমি রয়েছে, সেই জমির তার ছেলে, ধরো 2 ছেলে, সেই জমিটাকে 2 ভাগ করা হবে। তার আবার 2 ছেলে, তাকেও 2 ভাগ করারও হবে। তার আবার 2 ছেলে, তাকেও 2 ভাগ। কাকে 2 ভাগ করা হবে? না, ক্রমশ বংশ পরম্পরায় আমাদের এই জমিগুলো ভাগ হতে শুরু করবে, তাই জমির আয়তন কমতে শুরু করবে। তাহলে ভারতীয় কৃষিতে বংশ পরম্পরায় কি হয়? জমির জমির আয়তন, জমির আয়তন কি হয়? কমে যায়। জমির আয়তন কমে যায়। আমাদের কৃষিতে জমির মাঝে মাঝে কি করে দিই? আল দিয়ে দিই। এগুলোকে স্থানীয় ভাষায় আল বলা হয় বা সীমানা নির্দেশক। এরকম সীমানা নির্দেশক দিয়ে দিই। তারপর যতক্ষণ না জমিটা এইটুকু, মানে একটা চাষ সর্বশেষ চাষযোগ্য একটা সীমানায় পৌঁছায়, তারপরে গিয়ে সে যদি আরো নতুন জমি কিনে, তবে কিন্তু তার জমি পরিমাণ বাড়বে। এটা আমাদের এখানে হচ্ছে।
ঠিক আছে। বোঝা গেছে? বলছে নেট সমস্যা হচ্ছে, ফুল নেট ওখানে চেক করুন। আমাদের ফুল আমাদের ওয়াইফাই হচ্ছে, ঠিক আছে, পুরো একদম হাই কোয়ালিটি রয়েছে, তোমাদের ওখানে সমস্যা রয়েছে, ঠিক আছে। আর তুমি ফোনে এরকম ওরকম দেখে বোঝা যায় না তোমার কত পার্সেন্ট কি নেট রয়েছে, বা জিনিসগুলো আস্তে আস্তে জানবে। তোমার ফোনের এইরকম টাওয়ার গুলোকে দেখে বোঝা যায় না যে তোমার ফুল নেট রয়েছে, ওগুলো নয়, ঠিক আছে। আপলোডিং স্পিড আর ডাউনলোডিং স্পিড আলাদা করে বোঝা যায়, দেখতে হয়। তো যাই হোক, আমরা যে ব্যাপারে রয়েছি। আর বিদেশে যদি চলে যায়, মানে আমাদের ভারতের বাইরে যদি চলে যায়, সেখানে কি ধরনের কৃষি হবে না, সেইখানে জমির আয়তন হবে বিরাট বড়, জমির মাপটা হবে বিরাট বড়, বিরাট বড় মাপের একটা জমি হবে। কারণ সেখানে পূর্বেও যেরকম জমির আকার ছিল, এখনো সেরকম জমির আকার থাকবে। কি হবে, ওরা কি করে, ওরা উৎপন্ন ফসলের ভাগটা করে, জমি থেকে যে প্রাপ্য ফসলটা পাচ্ছে, তারপর ফসলটা পাওয়ার পর, উৎপন্ন জমির ফসল পাওয়ার পর, ঠিক আছে, একটু অপেক্ষা করো। ওকে, আমরা আবার চলে এসেছি, একটা এমার্জেন্সি কল এসেছিল, জন্য দুঃখিত। আবার পড়াশোনাতে চলে এসেছি। দেখো, চল আজকে এক্সাম শেষ হলো, এবার থেকে ডেইলি ক্লাস দেবে। আচ্ছা, এবার থেকে ডেইলি ক্লাস, খুব সুন্দর। এটার অপেক্ষায় ছিলাম যে এক্সাম কবে শেষ হবে। তাহলে বাইরের দেশে কিরকম না, জমির আয়তনটা অনেক বড় হয়। আমাদের এখানে জমির যে পদ্ধতি, চাষের পদ্ধতি, একে বলা হয় নিবিড় কৃষি। কি বলা হয়? নিবিড় কৃষি। আর যখন আমি দেশের বাইরে যাব, তবে আমাদের দেশের মধ্যে যে সবটাই যে নিবিড় কৃষি নয়, আমাদের দেশের বিভিন্ন একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু ব্যাপক কৃষি বা এই ধরনের কৃষি করা হয়। তবে বাইরে সাধারণত বেশি করা হয়, আমেরিকা যুক্তরাষ্ট্র, বিভিন্ন জায়গা, বিভিন্ন সমভূমিগুলো যেগুলো রয়েছে, সেখানে কিন্তু আমাদের এই ব্যাপক কৃষি করা হয়। এই কৃষিটা আবার কিরকম, এই ব্যাপক কৃষিটা কিরকম না, এইখানে কি বললাম, এরা জমির ভাগ, এরকম যেমন করে আমরা জমির ভাগগুলো করি, এরা জমির ভাগ আল দিয়ে বা কোনো মাটির অংশ দিয়ে ভাগ করে না। এরা কি করে, এরা উৎপন্ন ফসল বিক্রি করে যে টাকা পায়, সে টাকাটাকে তারা ভাগ করে 4 জন 5 জন 10 জন। এই ধরনের কৃষিতে ম্যান পাওয়ার, মানে মানুষের শক্তি বেশি প্রয়োগ হয়, শ্রম মানে আমাদের যন্ত্রের কম ব্যবহার করা হয়। এখানে ম্যান পাওয়ার, মানুষের যে পরিশ্রম, মানুষের যে শক্তি, সেটা এখানে কম ব্যবহার করা হয়। যন্ত্র, বড় বড় বিশাল আধুনিক ভারী ভারী যন্ত্র কিন্তু এখানে ব্যবহার করা হয়, বিশাল বড় বড় যন্ত্র এখানে ব্যবহার করা হয়। প্রয়োজনে তোমরা দেখবে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে দেখতে পারো, কারণ এগুলো দেখাও ভালো আর কি। জ্ঞানকে যত আমরা আহরণ করবো, যতই আমরা নেব, ততই ভালো। এই অঞ্চলে এতটা দীর্ঘ হয়, মানে কয়েক কিলোমিটার দীর্ঘ, যে অনেক সময় হেলিকপ্টার দিয়ে বীজ ছড়ানো হয় বা ওষুধ স্প্রে করা হয়, হেলিকপ্টারে ওষুধ স্প্রে করা হয়। তাহলে এ ধরনের কৃষিগুলোকে বলা হয় ব্যাপক কৃষি। আর আমাদের এখানে সাধারণত যে কৃষিটা হয় নিবিড় কৃষি। আমাদের এখানে কি চাষ করা হয়? আমাদের প্রধান ফসল হচ্ছে আমাদের ধান, ধান, তাই না? অরাইজা স্যাটিভা, ধান। আর এই ব্যাপক কৃষির প্রধান ফসল কি হয়? গম, টিট্রিকাম অ্যাস্টিভাম, গম। এটা হচ্ছে এদের এখানকার প্রধান ফসল। বিশেষ করে বলতে পারে পেরি কৃষি টিসিগুলো সব এরকম হয় আমাদের এখানে দেখতে পাই। এই হলো কৃষি। এবার আমরা এক পলকে বা এক নজরে একবার দেখে নিই যে ভারতীয় কৃষিটা কিরকম, বৈশিষ্ট্যগুলো, ভারতীয় কৃষির
বৈশিষ্ট্যগুলো কেমন ঝটপট দেখে নিই। এই হলো একটা ভারতীয় কৃষির মাইন্ড ম্যাপ, ভারতীয় কৃষির সহজ একটা রেখাচিত্র। কি রয়েছে এই এই অংশটার এই পিডিএফ তোমরা পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা দেখে নেবে। এখন লেখাগুলো একটু ছোট লাগতে পারে, বা দেখে নাও কি আছে। চলো একবার ঝটপট দেখে নিই। ভারতীয় কৃষি একটি মাইন্ড ম্যাপ। ভারতীয় কৃষি দেখো, ভারতীয় কৃষির প্রধান, ভারতীয় কৃষির যে অংশটা রয়েছে, ধরনটা রয়েছে, তাকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করছি। ভালো করে লক্ষ্য করো। প্রধান, এই দিক থেকে একটা দাগ বেরিয়েছে, চাষাবাদের ধরন। কি বলেছি? চাষাবাদের ধরন, চাষ আবাদের ধরন। সেই চাষ আবাদের ধরনটাকে আমরা কিন্তু বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি। কিভাবে ভাগ করেছি দেখো। জীবন ধারণের জন্য চাষ, এই যে লাইনটা রয়েছে এটা হচ্ছে জীবন ধারণের জন্য চাষ, ঠিক আছে। জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। আচ্ছা, তারপরে কি রয়েছে? বাণিজ্যিক চাষ, মানে যে কাজগুলো কেবলমাত্র বাণিজ্যের জন্য, কেবলমাত্র বাণিজ্যের জন্য চাষ করা হয়। কিন্তু চাষ করা হয় বাণিজ্যের জন্য, মানে জীবিকা সত্তা ভিত্তিক বা নিবিড় কৃষিতে এখানে কি করা হয়? শুধুমাত্র আগে যে ফসল উৎপন্ন হবে সেগুলো খাবো, খাওয়া দাওয়ার পর যদি আমাদের উদ্বৃত্ত মানে বাড়তি পড়ে থাকে তাহলে আমরা বিক্রির জন্য ভাববো। কিন্তু এখানে চাষটাই করা হবে বাণিজ্যের জন্য, বিক্রির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য চাষ করা হবে। আচ্ছা, তারপরে কি বলেছে? ধাপ চাষ, ঠিক আছে। ধাপ চাষ পাহাড় অঞ্চলে, পাহাড়ের যে ঢালু অংশগুলোকে কেটে কেটে চাষ করা হয়, সে ধরনের চাষ হয়, ঠিক আছে। আর কি ধরনের চাষ বলেছে? আরেকটা চাষ শিফটিং কাল্টিভেশন। শিফটিং, শিফট মানে হচ্ছে বদলে যাওয়া, খন্ড খন্ড অংশে বদলে যাবে। কিরকম? তার মধ্যে রয়েছে ঝুম চাষ। আমি আগের ক্লাসে বলেছিলাম, আগের অংশে, যে ঝুম চাষ কি না, একটা কোনো অঞ্চল নির্বাচন করা হবে। প্রথমেই বলি ঝুম চাষটা একটা অবৈজ্ঞানিক প্রথার চাষ। যখন আমি মৃত্তিকার অংশ পড়িয়েছিলাম তখন সেখানে দেখেছিলাম যে একটা মৃত্তিকা জন্য যেটা হবে কি হচ্ছে ঝুম চাষ। ঝুম চাষটা কি? পাহাড়ের একটা অংশ রয়েছে, পাহাড়ের এই অংশটা কি হয় ধাপ ধাপ করে কেটে, অথবা কোনো একটা অঞ্চল থাকে বিরাট একটা জঙ্গল এরিয়া, সেই জঙ্গল অংশ তাকে পুড়িয়ে দেওয়া হয়। পুড়িয়ে দিয়ে পরিষ্কার করা হয়ে গেল, গোটাটাই ম্যান পাওয়ারে করা হয়, মানুষে করে, যন্ত্র ব্যবহার করা হয় না। তারপর সেখানটা খুঁড়ে খাড়ে মাটি একদম 12 বাজিয়ে মাটির, হ্যাঁ, পুরো একবারে 1 বছর চাষ হয়, বাস কয়েক চাষ হয়ে যাওয়ার পর ওই স্থানে কিন্তু আর চাষ হয় না, তারপর আর চলে যায় অন্য জায়গায়। আবার ওখানে জঙ্গল পোড়ায়, মাটি সব কাটাকাটি করে চাষ করে। এইভাবে মাটির দূষণ হয়, জঙ্গল পুড়ে গাছের দূষণ হয়, এরকম কি বলে ফরেস্ট ক্লিয়ারিং, এরকম জিনিসগুলো করে, ঠিক আছে। আচ্ছা, এই গেল। আর কি বলছে ভারতীয় কৃষির একটা জিনিস হচ্ছে প্রধান ফসল। ফসলগুলোর ভাগ আমরা একবার দেখে নিই। ভারতীয় কৃষির চাষের ধরন হলো, এটা হচ্ছে প্রধান ফসল। এইগুলো হচ্ছে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য কি আছে? ফসলের দিক থেকে দেখো অনেকগুলো ফসল রয়েছে। কি? খাদ্য শস্য। কি রয়েছে? খাদ্য শস্য। খাদ্য শস্য কি কি রয়েছে? চাল, মানে ধান বলতে গেলে গম, জোয়ার, ডাল, এগুলো খাদ্য শস্যের মধ্যে পড়ছে। বা এগুলোর মধ্যে আরো ভাগ ডাক রয়েছে, কিছু আছে তন্তু জাতীয় উদ্ভিদ, মানে কি যেগুলো ছাল আঁশ তৈরি হয়। আচ্ছা, অর্থকরী ফসল কি? যেগুলো বাইরে বিক্রি করে আমরা অর্থ উপার্জন করি। কি? তুলো, আখ, চা, কফি, এগুলো বিদেশে বিক্রি করে আমরা কি করি? অর্থ উপার্জন করি। দাঁড়াও, এই রিমোটটা কাজ করছে না কেন? এবার দেখো উদ্যান পালন। উদ্যান মানে বাগানের মধ্যে হবে। কি কি রয়েছে সেখানে? কি চাষ করা হয়? ফল চাষ করা হয়, সবজি চাষ করা হয়। ফল চাষ করা হয়, সবজি চাষ করা হয়। তাহলে এভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে তুমি খাতাতেও কিন্তু ছবিগুলো না এঁকে লিখে লিখে কিন্তু করতে পারো, তাহলে তোমাদের কিন্তু সহজে মনে থাকে। এবারে দেখো কি কি ধরনের সেচ ব্যবস্থা গ্রহণ করা হয় ভারতে চাষের জন্য। খাল সেচ, খাল সেচ, খাল কেটে কি করা হয়? চাষ করা হয়। আচ্ছা, নলকূপ। এছাড়া বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করে থাকি মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু, কারণ জলবায়ু অনুসারে ফসল কিন্তু পরিবর্তিত হয়। আর কি? আধুনিক চাষ, ড্রিপ ইরিগেশন, ড্রিপ চাষ যাকে বলা হচ্ছে, আর ফোয়ারা পদ্ধতি। ড্রিপ চাষ বা ফোয়ারা পদ্ধতি জিনিসটা কি রকম? যেখানে শুষ্ক অঞ্চল, জলের অভাব থাকে এমন এরিয়ায়, জলের যেসব জায়গায় জলের কি রয়েছে? অভাব রয়েছে, ঠিক আছে, জলের অভাব রয়েছে, সেইখানে কি হয় ভালো করে বুঝো। অনেকগুলো ফসল লাগানো আছে, ধরো এগুলো হচ্ছে ফসল,
এরকম লাগানো রয়েছে। এবং কি হয়, প্রতিটা ফসলের কাছে পাশ দিয়ে একটা করে এরকম একটা পাইপ নিয়ে যাওয়া হয়, আর পাইপের ওই ফসলের গোড়াতে একটা করে ফুটো রাখা হয় এবং ওই ফুটো দিয়ে সলতে লাগানো হয় যা মাটির মধ্যে প্রবেশ করে। এবার যখন এদিক দিয়ে জল ঢালা হয় বা জলের প্রবাহ হয়, তখন এই ফুটো থেকে জল কি হয়, বেরিয়ে যায়। তার ফলে কয়েক ফোঁটা ফোঁটার মাধ্যমে গাছগুলো বেঁচে ওঠে। গাছের তো খুব বেশি জল প্রয়োজন হয় না, গোটা জমি দিয়ে আমরা জল দিই। আমাদের এখানে জল অফুরন্ত আছে, অফুরন্ত বলা যাবে না, ধীরে ধীরে কমে যাবে দেখবে জল, আমরা জল অনেকটা নষ্ট করি। যেখানে সত্যি জলের অভাব, মরু এলাকা, সেখানে কিন্তু এই পদ্ধতিগুলো, কিংবা বলতে পারো কোনো একটা গাছ রয়েছে, ধরো গাছের গোড়াতে গাছ রয়েছে, গাছের গোড়াতে এরকম গর্ত করে কলসি বা এরকম কোনো অংশ রাখা হয় গাছের গোড়ার কাছে একবারে, আর এখানে জল ভর্তি থাকে, এটা গাছের শিকড়টা। হ্যাঁ, এবার এখান থেকে জল চুইয়ে চুইয়ে পুরো জায়গাটা আর্দ্র থাকে, এভাবেও কাজ করা হয়। বা এমন শুষ্ক এলাকাও রয়েছে, যেমন ধরো আমাদের পাকিস্তান তো একটা শুষ্ক এলাকা, সেখানেও কি হয়, খালের মাধ্যমে জল নিয়ে যাওয়া হয়। আমাদের ক্ষেত্রে কি হয়, জমিতে এরকম নালা কাটা হয় জমির সাইডে, তারপর সেখানে জল প্রবাহিত হয়। পাকিস্তান বা শুষ্ক এলাকাতে এরকম হয় না, সুড়ঙ্গ কাটা হয়। এটা ধরো মাটির নিচে এরকম সুড়ঙ্গ কাটা হয়, সুড়ঙ্গের ভেতর দিয়ে সেই জলের প্রবাহ নিয়ে যাওয়া হয়, সুড়ঙ্গের ভেতর দিয়ে। একে বলে ক্যারেজ প্রথা। কি বলে একে? ক্যারেজ প্রথা। ঠিক আছে, উপর দিয়ে গেলে জল কি হবে, বাষ্পীভূত হয়ে যাবে, জল জমিতে যাওয়ার আগে আকাশে চলে যাবে, তাই মাটির তলা দিয়ে জল নিয়ে যাওয়া হয়। কি সংকট মানে ময় মুহূর্ত বোঝার চেষ্টা করো। আমাদের এখানে জল তো এমনিতেই কত লোক নষ্ট করে দেয়। হ্যাঁ, এভাবে জল নষ্ট করতে থাকলে একদিন হয়তো আমাদেরও এই দিন দেখতে হবে, যেখানে হিসেব করে খেতে হবে। বোঝা গেছে, তেলের থেকে জলের দাম বেশি হবে, তাই না? তেলের থেকে জলের দাম বেশি হবে। বোঝা গেছে, এই জলসংকটে ভুগতে কিন্তু শুরু করে দিয়েছে আমাদের একটা প্রিয় রাজ্য, তার নাম তামিলনাড়ু। তামিলনাড়ু, এইখানে বৃষ্টির জল সংরক্ষণ করা হয়, বুঝতে পারছো, চাষের জন্য বা অন্যান্য কাজের জন্য। বৃষ্টির জল ছাদের উপরে চারদিকটা স্কয়ার করে ঘিরে সেই জল সংরক্ষণ করে মাটির মধ্যে ভেতরে ঢুকিয়ে মাটির জলস্তর বা ভৌমজ জলস্তর, যেটা জলপিঠ, সেটাকে আস্তে আস্তে লেয়ার যেটাকে বলে বাড়িয়ে দেওয়া হয়। বোঝা গেছে, এই সমস্যাগুলো হতে পারে। তাহলে এই যে লেখা রয়েছে এখানে, আধুনিক সেচ, আধুনিক বা চাষের ক্ষেত্রে আমরা কিন্তু ড্রিপ পদ্ধতি বা ফোয়ারা পদ্ধতি, এই যে দেখো ফোয়ারা পদ্ধতি ইউজ করি, যেখানে যেসব সব ফসলে তো সব ধরনের জল দরকার হয় না, অনেক জল, কোনো ফসলে অনেক বেশি জল দরকার হয়। যেমন যদি আমি ধান বলি, ধান গাছে সবসময় গাছের গোড়ায় কিন্তু জল ধরে রাখতে হয়, জল জমা থাকতে হয়, তাই ধানকে না তৃষ্ণার্ত ফসল বলে, মানে ধান অনেক জল পান করে, তাই ধানকে কি বলে, তৃষ্ণার্ত ফসল। কথাটা মনে রাখবো, অনেক সময় পরীক্ষায় পড়ে। কিন্তু আবার দেখো, চা গাছের ক্ষেত্রে প্রচুর জল লাগে, প্রচুর জল লাগে, কিন্তু চা গাছের গোড়ায় আবার জল জমে থাকা চলবে না, তাহলে চা গাছের গোড়া পচে যাবে। এদিকে জল চাই কিন্তু জল নিচ্ছে না, ধান গাছের উল্টো জিনিস, জলও চাই আর গাছের গোড়ায় জমেও থাকতে হবে। ধানের যদি গাছের গোড়ায় জল না থাকে তো ধানের ক্ষতি হয়। আবার কিছু কিছু গাছ রয়েছে যেখানে জল প্রয়োজন হয় না। যারা লোকাল এরিয়ায় পেঁয়াজ চাষ করো, পেঁয়াজ চাষের ক্ষেত্রে পর্যাপ্ত জল যদি কম হয়ে যায় তাহলেও ক্ষতি, আর যদি বেশি হয়ে যায় তাহলেও ক্ষতি। তো সেখানে আমরা ফোয়ারা পদ্ধতি, দেখবে তোমাদের ওখানে আশেপাশে যারা আমাদের চাষি ভাইরা রয়েছে, পেঁয়াজ চাষের সময় একটা থালা নেয়, থালা নিয়ে জলটাকে ঝিকে, ওটা আমাদের দেশি জুগাড়, দেশি পদ্ধতি, দেশীয় পদ্ধতি। কিন্তু ফোয়ারা পদ্ধতিও যদি এখানে অ্যাপ্লাই করা যায়, আমাদের এখানে কৃষিগুলো তো উন্নত হয় না, যদি উন্নত করা হয়, ফোয়ারা লাগিয়ে দেওয়া হয়, চারিদিকটা ফোয়ারার মাধ্যমে জল সেচ করা হয়। ভারতের বিভিন্ন জায়গাতে গেলে কিন্তু ফোয়ারা পাবে, তবে গ্রামাঞ্চলের সাইডে অত উন্নত ব্যবস্থা হয় না। স্যার আপনার নোট একটু তাড়াতাড়ি দিন, কারণ পড়তে হবে তো। তুমি পড়বে বই তো, নোটস তো আমি বানানো দেখাচ্ছি, কি করে করতে হয় বুঝাচ্ছি, ঠিক আছে? তুমি তো পড়বে বই, বই পড়ে তো করতে হবে, ঠিক আছে? যে আমি নোটস দিলাম আর তুমি মুখস্থ করে দিলে চলে গেলে, ওরকম হয় না, মুখস্থ করে তুমি কিছু পারবে না, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার কি বললাম? ওরকম হয় না, বোকা বোকা প্রশ্ন, নিজে নিজে বোকা বোকা প্রশ্ন করো কেন? ঠিক আছে স্যার, তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন স্যার,
কিছু মানুষ থাকে তাড়াতাড়ি সে বিয়ে বাড়িতে গেছে মানে তাড়াতাড়ি আর সব খাবার একসঙ্গে খেয়ে না, যে পথ পরের দিন পেট খারাপ, কিরে কাল আসিস কেন, প্রচুর খারাপ পেট, কি হয়েছে না, খুব তাড়াতাড়ি সব খেলেছি একবার, যা আছে একবারে মেখে একবারে সব খেলেছি, ঠিক আছে, ওরকম হয় না, বোকা। ঠিক আছে, তারপরে দেখো এবার কৃষির উন্নতির জন্য আমরা এখানে টেকনোলজি, যেটা বলছি মন দিয়ে শোনো, যেটা বলছি মন দিয়ে শোনো, যেগুলো বুঝাচ্ছি শোনো, যারা মেসেজেই পড়ে থাকে তাদের পড়া হয় না, ঠিক আজকের দিনে এমন যেন দুঃখ না করতে হয়, ঠিক আছে তোমাকে, যে স্যার রেজাল্ট হলো না আমার, যেগুলো বলছি ভালো করে শোনো, যেগুলো বলছি সেগুলো শোনো মন দিয়ে, তারপর ক্লাসটা দেখো করো, কি বলছি শোনো, যদি নোট ডাউন করতে হয় কোনো জায়গায় নোট ডাউন করো কি বলছি, ঠিক আছে, মানে এই ফোন হাতে ফেলে যে সবসময় টাপাটাপ করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে, শোনো। আচ্ছা, তো টেকনোলজির ইউজ করব আমরা চাষের ক্ষেত্রে, আমরা কি ইউজ করব, টেকনোলজির ইউজ করব, তাতে করে কি আমি চাষটাকে উন্নতি করতে পারবো। কি বলেছি, প্রযুক্তি ও আধুনিকরণ ভারতীয় কৃষির একটা বৈশিষ্ট্য। দেখুন ভারতীয় কৃষিতে টেকনোলজি খুব কম ব্যবহার, কারণ ব্যবহার করা কম হয় কেন, দেখো ভারতীয় কৃষিতে যদি উন্নত প্রযুক্তি এবং টেকনোলজি ব্যবহার করার ভাবাও হয়, দুটো সমস্যা আমাদের ক্ষেত্রে হবে, এক অর্থনীতিতে বাধা আসবে, কারণ টেকনোলজি ইউজ করতে গেলে অর্থনীতি আমাদের খুব চাঙ্গা হতে হবে, কৃষির ক্ষেত্রে অনেক মানে সাপোর্ট দরকার, আর কি আমাদের কৃষি জমির আয়তনগুলো ছোট ছোট, ভালো করে বুঝো, আমাদের কৃষি জমির আয়তনগুলো খুব ছোট ছোট, এই ছোট জমিতে বড় মেশিন চালানো খুবই কষ্টকর, খুবই কষ্টকর, বোঝা গেছে। তুমি একদম প্র্যাকটিক্যাল দেখে থাকবে তোমাদের এলাকায় কি হয়, আগে তো মানুষ হাতেই ধান কাটতো, কিন্তু এখন ধান কাটার জন্য মেশিন আসছে, তো ধান কাটার জন্য যখন মেশিন আসছে, সেই মেশিনের বহু সমস্যা আছে, ওই এলাকায় মানে সবাইকার যা যা জমি আছে তাকে কিন্তু মানে সম্মতি দিতে হবে, দেখ আমরা 20 জন আছি, 20 জনের আমাদের জমি আছে, আমাদের কাটতে হবে, মানে মাঝখান থেকে কেউ যদি সম্মতি না দেয় তাহলে কিন্তু ওর জমি ডিঙ্গিয়ে মুশকিল আছে ব্যাপার কিন্তু, তাহলে আর বিদেশি কি হয়, বড় আগেই শুরুতে ক্লাসে বলেছি বড় বড় জমি হয়, সেক্ষেত্রে মেশিনগুলো অনায়াসে মুভ করতে পারে, ঘুরতে পারে এদিক ওদিক, আমাদের এখানে কিন্তু মেশিন আটকে যাবে কখনো, বিভিন্ন ভিডিওতে দেখে আমাদের ট্রাক্টরই আটকে যায় প্রচুর জায়গায়, বুঝছো, বড় বড় মেশিন ওখানে যদি ঢুকে তো যায় কিন্তু বেরোতে আর পারবে না, এই সমস্যাগুলো রয়েছে, তাহলে টেকনোলজি ইউজ করতে গেলে সমস্যা রয়েছে আমাদের ক্ষেত্রে, তবু আমরা আমাদের প্রযুক্তির কোথায় কাজে লাগিয়েছি, উন্নত ফলনশীল বীজ তৈরি করেছি, বা উচ্চ ফলনশীল বীজ। উচ্চ ফলনশীল বীজ কিভাবে কাজ করে ভালো করে বুঝো, উচ্চ ফলনশীল বীজ কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে উচ্চ ফলনশীল বীজ, দেখো নর্মাল আর উচ্চ ফলনশীল মধ্যে পার্থক্যটা একবার বুঝে নিলে তুমি নিজের থেকে বানিয়ে লিখতে পারবে, ভালো করে বুঝো, আমি ওটারই বিশ্বাস করি, যত বড়ই ক্লাস হোক না কেন, যত পাতারই বই হোক না কেন, তুমি যদি জিনিসটা ভালো করে বুঝতে পারো, কারণ দেখো তোমাদের ক্লাসের পর তোমরা অন্য কম্পিটিটিভ এক্সামে বা অন্য কিছুর জন্য খাটবে, তখন আমি প্রত্যেকটা ছেলেমেয়েদের অনেক ক্লাস করে, তোমাদের ক্লাস ছাড়াও তার অনেক ক্লাস হয়, সেই ক্লাসে গিয়ে ছেলেমেয়েদের একটা অসুবিধা দেখতে পাই, তারা ওই জায়গাতে ফাঁকি মেরেছিল বা বুঝতে পারেনি, ওই মুখস্থ ব্যাপারটা করে এসেছিল বলে পরে গিয়ে ও শুধু মানে কত ঘটনা আছে, কত মেসেজ আছে, কত কিছু আছে, সব ক্লাসের সময় বলে যে স্যার বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে স্যার, আগে কেন ফাঁকি দিয়েছিলাম, এখন যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে, স্যার এত তাড়াতাড়ি করবো কি করে, এত বই করবো কি, এই সমস্যাগুলো আসছে, এগুলোতে না আসে তোমাদের, তারই জন্য সব ব্যবস্থা। তো কি হয়, ধরো এই একটা অংশ ধানের এখানে এরকম করে, এগুলোকে ধানের শীষ বলে, আবার আমি জাস্ট এখানে দেখাচ্ছি নর্মাল গাছের ক্ষেত্রে একটা, এখানে ধরো এরকম করে আমি জাস্ট দেখাচ্ছি, এরকম করে শীষ রয়েছে, এবং প্রত্যেকটা শীষে আবার অনেকগুলো করে কি রয়েছে, ধান রয়েছে, এরকম থাকে। এবারে আমি ধরে নিলাম এখানে ধানের যে এই অংশটা, এই শীষের সংখ্যা 5টি ধরে নিলাম বোঝানোর জন্য, আর প্রত্যেকটা ডাঁটিতে ধানের সংখ্যা ধরে নিলাম যে 20টি। যদি আমি উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করি আমি কি কি সুবিধা পাবো, সুবিধা নম্বর 1, এরা তুলনামূলক কঠিন আবহাওয়াতেও বেঁচে থাকতে পারে, হয়তো কোনোদিন জল কমে গেছে, কোনো সময় ওয়েদারের সমস্যা হয়েছে, মানে যেমন ধান গাছের জন্য বৃষ্টিপাত উষ্ণতা দরকার, ঠিক সেরকম বৃষ্টিপাত উষ্ণতা যদি না আসে, প্রকৃতির খেলা, প্রকৃতির জিনিস, আজ আবহাওয়া যেমন আছে কয়েক ঘন্টা পরে তেমন থাকবে কি থাকবে বলা যায় না, ওয়েদার চেঞ্জ হলে আমাদের শরীর খারাপ হয়, আমাদের ঠান্ডা লেগে যায়, জ্বর আসে, সমস্যা হয়, গাছেরও যেহেতু প্রাণ আছে, ওয়েদারের সঙ্গে গাছেরও কিন্তু এরকম অসুবিধাগুলো হয়, তাদের বেঁচে থাকার ক্ষেত্রে কষ্ট হয়, প্রতিকূল অবস্থা তৈরি হয়, তাহলে এইখানে উচ্চ ফলনশীল বীজ যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা হাই পাওয়ার হয়, মানে কি ওই প্রতিকূল অবস্থাকে সে লোডে নিতে পারবে, বোঝা গেছে, তারপরে তুমি যদি আগুন ধরে দাও সে কি বেঁচে থাকবে, সেটা না, প্রতিকূল যে অবস্থা সেটাকে ও কিন্তু মোটামুটি সামনে নেবে, আর কি, আর হচ্ছে ফলন বৃদ্ধি ঘটাবে, ফলন বৃদ্ধি ঘটাবে কি করে, ফলন কি করে বৃদ্ধি ঘটাবে দেখা যাক, এই হচ্ছে শীষগুলো মনে করো, আমি দেখাচ্ছি, এই শীষের সংখ্যা বেড়ে হবে 20,
এখানে ছিল কটা, ডাটির সংখ্যা 5টা ছিল, এখানে ওই জিনিসই 20টা হয়ে যাবে, আর প্রত্যেকটাতে 40টা করে ধান ধরবে। তার মানে বুঝতে পারছো সংখ্যাটা কি হলো, এখানে 5 দুগুণে 10, 100টা হয়েছে ধরো ধানের সংখ্যা, এখানে 4 দুগুণে 8, 800টা হয়েছে। জায়গা একই, জায়গা যে জায়গাটা আমাদের চাষ করা হচ্ছিল সেই জায়গাটা একই, শুধুমাত্র উন্নত ফলনশীল বীজ চাষ করায় ধানের পরিমাণ বেড়ে যায় এইভাবে, ধানের পরিমাণ এইভাবে বেড়ে যায়, বুঝা গেছে, ধানের পরিমাণ এইভাবে বেড়ে যায়। তো এটা হচ্ছে আমাদের উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করার সুবিধা। আর কি, ধান চাষ করতে গেলে ধানের রাসায়নিক সার লাগবে, অবশ্যই রাসায়নিক সার লাগে, ঠিক আছে, রাসায়নিক সার লাগে, কোথায় গেল রেড কাহা গিয়া, এই রাসায়নিক সার লাগবে, কীটনাশক লাগবে, কারণ ধান চাষ হবে আর পোকামাকড় এসে ধানে বসবে, সেই পোকা ধানকে নষ্ট করবে, সেইগুলোকে তাড়ানোর জন্য কীটনাশক দরকার আর রাসায়নিক সার দরকার হয় উচ্চ ফলনের ক্ষেত্রে। তবে এখন প্রযুক্তি ধানের মান ঠিক রাখার জন্য বলছে বা মাটির গুণমান ঠিক রাখার জন্য বলছে রাসায়নিক সারের থেকে জৈব সার ব্যবহার করা অনেক ভালো, কারণ রাসায়নিক সারের ক্ষেত্রে ফলন তো উচ্চ হতে পারে কিন্তু ধীরে ধীরে তার ফলন আবার কমতে থাকে। মাটির গুণমান যদি কমে যায়, গুণগত মান যদি কমে যায় তাহলে কি করে ফলন হবে? সবই তো মাটিকে সোনা বলে কেন? তার কারণ মাটিতেই ফলন হয়, তাই না? ধানকে বলা হয় সোনালী ফসল, কম বোঝা গেছে জিনিসটা, তৃষ্ণার্ত ফসলও বলা হয়। তো মানে সোনালী ফসল বলা হয়, মানে আরেক দিক থেকে আবার পাটকে বলা হয় কারণ আঁশের জন্য বিদেশে বিক্রি করে, মানে পাট গাছের অনেক টাকা ইনকাম করে। অর্থের দিক থেকে যদি বলো, হ্যাঁ অর্থের দিক থেকে পাটকে বলা যাবে, সোনালী তন্তু বলা যাবে। তারপর হচ্ছে যে পান, মানে আমরা চা গাছের ক্ষেত্রে চা পান করি, তাহলে সেটাও একটা অর্থকারী ফসল, অর্থের দিক থেকে সেটাকে আবার আমাদের সোনার সঙ্গে তুলনা করা যেতে পারে, সেগুলো আমি পরের কথা আসছি। আর কি লাগে? নানা রকমের মেশিন, ভারী যন্ত্রপাতি, ট্র্যাক্টর, হারভেস্টার, এগুলো লাগে। আর মোটামুটি এগুলো আমাদের জিনিস। আচ্ছা, এবার কিছু সরকারি উদ্যোগের কথা জেনে রাখো যেগুলো চাষীদের জন্য দেয়া হয়। বার্ষিক সহায়তা, বছরে সহায়তা দেওয়া হয়। পিএম কিষান, চাষীদের ক্ষেত্রে কিছু টাকা দেওয়া হয় আর্থিক। কিষান ক্রেডিট কার্ড আছে। আচ্ছা, কিছু সফট লোন আছে। সফট লোন মানে কম সুদে, তোমরা সুদ আসলে অঙ্ক করছো, কম সুদে টাকা চাষীদেরকে দেওয়া হয়, মানে সাধারণ মানে সুদ যেটা তার থেকে কম দেওয়া হয়। আচ্ছা, ফসল বীমা যোজনা এটা আছে। ফসল বীমা যোজনার ক্ষেত্রে কি হয়, যদি কোনো চাষি দুর্যোগে, আবহাওয়ার কারণে বা বিভিন্ন কারণে যদি ফসল নষ্ট হয় তাকে একটা ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু বাস্তবে কতটা কি পাই সেটা পরের কথা আসছে, দেওয়া হয়, বাস এগুলি রয়েছে। আমরা চলে আসবো পরের পড়াতে। এটা হয়ে গেল আমাদের ফসলের, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য ক্ষেত্রে দু একটা, যদি অতটা আমাদের ডিটেলসে জানতে হবে। এরপর ফসলের শ্রেণী বিভাগে আসবো। ভালো করে দেখো, ফসলের শ্রেণী বিভাগে মানে আমাদের এত ধরনের যে কৃষিকাজ রয়েছে তার কত ধরনের আমাদের ভারতবর্ষে চাষ করা হয় সেটা সম্পর্কে জেনে নেব। দেখো, ফসলকে যদি আমরা শ্রেণী বিভাগ করি, মানে ক্লাসিফিকেশন অফ ক্রপস, আমরা দুভাগে প্রধান ভাগ করতে পারি। একটা হচ্ছে ঋতু অনুযায়ী, আরেকটা ব্যবহার অনুযায়ী। একটা ঋতু অনুযায়ী আর একটা ব্যবহার অনুযায়ী। প্রথমে আমরা ঋতুর দিকে চলে আসি। ঋতু, কারণ আমি বলেছিলাম জলবায়ু ফসলের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো ঋতুর দিকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে খারিফ ফসল। খারিফ, একটু আধটু বানানটার ক্ষেত্রে সমস্যা হতে পারে, লেখার টাইম উপরে আমি খারিফ বলে লিখে দিচ্ছি, এটা ম্যানেজ করে নেবে। বাবা কি হয়, খারিফ। খারিফ ফসল মানে খারাপ ফসল নয়, খারিফ ফসল মানে হচ্ছে যে ফসল বর্ষাকালে, মানে বর্ষার জলটাতে চাষ করা হয়। খারিফ ফসল, এখানে মেঘের চিহ্ন দেওয়া আছে বোঝার জন্য, মানে বর্ষাকালে চাষ করা হয়, বর্ষার জলেতে ওই চাষটা হবে এমন হিসাবেই তৈরি থাকে চাষিরা, তাকে বলে খারিফ ফসল। পরীক্ষাতে প্রচুর প্রশ্ন পড়ে, যেগুলো আমাদের আলোচনা হয় সেগুলো কিন্তু মানে পুরো একদম প্রশ্ন পাই টু পাই পড়ে যায়, ঠিক আছে। অনেক স্কুলের প্রশ্ন কিন্তু আমি যা বলি তার সঙ্গে মিলে যায়। আগের বছর তো তার আগের বছর তার কত নেবে উদাহরণ, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। প্রচুর, আমি নিজে, আমাকে তো মানে অনলাইনে তোমরা এই হয়তো দেখছো, ঠিক আছে, অফলাইনে আমি ছাত্রছাত্রীর সঙ্গে জুড়ে আছি এত বছর ধরে। 2010 সাল থেকে কন্টিনিউ চলছে, আজ 2026 বছর, ঠিক আছে, বুঝতে পারছো? তো এত বছরের অভিজ্ঞতা নিয়ে বলছি, জাস্ট একটু যদি আমরা প্ল্যান মাফিক পড়ি তাহলে কিন্তু আমরা মনের মতন প্রশ্নগুলো দেখতে পাবো পরীক্ষার হলে। তোমার যদি করা থাকে তুমি পরীক্ষার হলে গিয়ে হাসবে, তাই না? হ্যাঁ কি না? তোমার যদি জানা থাকে তুমি হাসবে, বাকিরা দুঃখ পাবে তারা যদি না পায়, তো তোমাকে করে রাখতে হবে। খারিফ ফসল আমরা কি দেখবো, এখানে বর্ষাকালে হয়।
আর এখানে রবি ফসল কি হয়, শীতকালে হয়। দেখো পাশে পাশে কিন্তু সুন্দর করে ডায়াগ্রাম করে দেওয়া হয়েছে, ঠিক আছে। খারিফ ফসল কি লেখা আছে, রেনি, মানে বর্ষাকালে হয়। রবি ফসল উইন্টার, রবি ফসল কখন হয়, শীতকালে। শীতকালে এখানে এটা কিন্তু জলসেচের মাধ্যমে, এখানে কিন্তু জলসেচের মাধ্যমে ফসলগুলো চাষ করে। তো এবার খারিফ ফসল কি কি দেখে নি, ধান, ভুট্টা, পাট, তুলা, এগুলো খারিফ ফসল। যদিও তুলো চাষটা যখন শুরু হয় প্রচুর জল লাগে, তুলো চাষের শেষ সময়, মানে যখন তুলো একেবারে তুলো হয়ে গেছে, গুটি ফেটে গেছে এরকম একটা অবস্থা বা ফাটবো ফাটবো অবস্থা, সেই সময় কিন্তু রোদ্দ করজ্জ্বল বেশ একটা মানে বৃষ্টিবিহীন অনেকগুলি দিন দরকার বা তুষারবিহীন অনেকগুলো দিন দরকার, তাতে কিন্তু ভালো হবে। আচ্ছা, তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করছি, প্রশ্নটা থাকবে এরকম মাঝে মাঝে প্রশ্ন দিই, যে ধান, তো ধানের তো তিনটে ভাগ আছে, আউশ, আমন, বোরো, সবাই জানো। আর এই আমাদের এখানকার ফসল আমরা জানি না, আউশ, আমন, বোরো। তো এই তিনটেতেই কিন্তু আমরা ধান বসাতে পারি। খারিফ শস্য তো ধান বলবো, রবি শস্য তো আমরা ধান বসাতে পারি, জায়দ ফসলও আমরা ধান বসাতে পারি, ঠিক আছে। কিন্তু কোনটাতে কোন ধান, মানে আমন কোনটাতে, বোরো ধান, ঠিক আছে, কোনটাতে আউশ, সময়গুলো কিন্তু একটু জেনে রাখবে বা আমাকে বলবে জানা থাকলে। রবি শস্যের ক্ষেত্রে কি হয়, রবি ফসলের ক্ষেত্রে শীতকালে হয়। গম একেবারে বলতে পারে রবি শস্যের জন্য উদাহরণ, সরিষা, আলু, ছোলা, এগুলো হচ্ছে রবি শস্যের জন্য। জাইদ ফসল, ওটা কি, বা জাইদ আছে, জাইদ আসল উচ্চারণটা জাইদ হয়, লিখে দিই জাইদ। এগুলো থেকে প্রশ্ন পড়ে, আগেরবারও পড়েছিল। এখানে কাছে সামার, মানে গ্রীষ্মকালে হয়, দেখা গেলো দেখবে এই একটা পিকচার তোমাকে অনেক প্রশ্ন বলে দেবে। রেনি হচ্ছে খারিফ শস্য, খারিফ বলতে এগুলো বোঝায়, ছবিও দেওয়া আছে, পড়তে দেখতে ভালো লাগবে দেখবে। রবি ফসল কি আছে, গম, সরিষা, আলু, ছোলা। আর জাইদ ফসল, জাইদ ফসল, জাইদ ফসল বলছে স্যার আমাদের বাংলা ক্লাস হবে না, কন্ট্যাক্ট টু জ্যোতি স্যার, ঠিক আছে, জ্যোতি স্যারের সঙ্গে কথা বলবে, ঠিক আছে। অবশ্যই ক্লাসের শেষ হলে আবার স্যারকে ফোন করবে, আমার ক্লাসটা শেষ হয়ে গেলেই ক্লাসটা শেষ করে স্যারের সাথে কথা বলবে, ভালো করে ডিটেলস জেনে নেবে অবশ্যই, কি হচ্ছে না হচ্ছে কি ব্যাপার, বোঝা গেছে। স্যার ব্যাপারটা একটু দেখেন, জেনে নেবে, ঠিক আছে। ওকে, দেখো বলছি যে জাইদের মধ্যে কি বললাম, যে সামার, গ্রীষ্মকালে। তো গ্রীষ্মকালের ফসল আবার বলার কি আছে, আমরা তো প্রত্যেকটা ঋতুই পেরিয়ে এসেছি, আমরা তো জানি কোন ঋতুতে কোন ফসলটা কোন জিনিসটা খাই আমরা, আমাদেরকে আবার কি শিখাবে এটা, তাই না। তরমুজ, এই তো গ্রীষ্মকাল চলছে, তরমুজের সময়, হয়তো আজকেই কেউ না কেউ তরমুজ খেয়েছো তোমরা, শশা মুড়ি দিয়ে বেশ খেয়েছো সকালবেলায়, তাই না। আচ্ছা, তারপরে সূর্যমুখী, এই জিনিসগুলো কিন্তু আমাদের চলে। আচ্ছা, এই পুরো হয়ে গেল এদিকের লিস্ট। এবার আমরা ব্যবহারের দিকে যাচ্ছি, ব্যবহার অনুযায়ী আমরা ফসলের শ্রেণী বিভাগ করব। প্রথমেই বলছি খাদ্য ফসল, মানে ফসল মানে যে খাবো তা নয়, যেগুলো আমরা খাওয়ার জন্য চাষ করি তাকে বলবো খাদ্য ফসল। এগুলোর সঙ্গে কি আছে, এই ক্লাস 8-এও পড়েছো, চাল, গম, ঠিক আছে, তৈলবীজ, ডাল, এগুলো হবে। আচ্ছা, অর্থকরী ফসল, যেই ফসলগুলো বিক্রি করে কি হয়, বিদেশে বিক্রি করে টাকা উপার্জন করি, আমরা টাকা উপার্জন করি। কি কি, পাট, তুলো, আখ, চা, কফি, রাবার, ঠিক আছে, এগুলো আমরা এটা দোকানে কেটে গেছে। আচ্ছা, এবার হচ্ছে বাগান ফসল, মানে বাগানে চাষ করা হয় কথায়, বা নির্দিষ্ট কোনো এলাকা ঘিরে তাকে ছোট্ট কোনো জায়গায় কিন্তু চাষ করা হয় কি, চা চাষ, বাগান ফসল বা বাগিচা ফসল বলে। আচ্ছা, রাবার আর নারকেল, এগুলো। আচ্ছা, পশুখাদ্যের মধ্যে অনেকগুলো রয়েছে, বিভিন্ন ঘাস থাকে, আমি দু একটা ঘাসের নাম বা পশুখাদ্যের নাম বলে রাখছি। আলফা একটা নাম বললাম, এর পশুখাদ্য, মানে এগুলো খেলে পশুরা ভালো আর কি, ওদের পুষ্টি যেগুলো আছে। এছাড়া আরো ভাবে ভাগ করা যায়, এক বর্ষজীবী 1 বছর বাঁচে, দ্বিবর্ষজীবী 2 বছর বাঁচে, বহু বর্ষজীবী 1000 বছর বাঁচে, আম জাম এগুলো বহু বছর বাঁচে, বহু বর্ষজীবী, দ্বিবর্ষজীবী গাজর, বাঁধাকপি 1 বর্ষ বা 1 বছর থেকেও কম হচ্ছে, সেটা হচ্ছে ধান, গম, এগুলো জীবনকাল অনুযায়ী আমরা এগুলো ভাগ করতে পারি। তো এগুলো ফসলের শ্রেণী বিভাগ, এখান থেকে পড়লে তোমাদের ছোট প্রশ্ন পড়বে, এখান থেকে পড়লে ছোট প্রশ্ন পড়বে, কি পড়বে, ছোট প্রশ্ন। এবার আসবো বিভিন্ন কালচার, আসলে কৃষিকাজকে বলে এগ্রিকালচার, কি বলে, এগ্রিকালচার। এবার
কৃষিকাজের সঙ্গে সঙ্গে যদি আমরা কিছু ফলমূল বা শাকসবজি বা আর অন্যান্য কিছু চাষবাস করি, তখন একসঙ্গে সেটা হয়ে যাবে হর্টিকালচার। কি হয়ে যাবে? হর্টিকালচার। তো বেশ কিছু কালচার নিয়ে আজকে বলবো, তোমাদের এখানে এখানে তিনটে দেওয়া আছে, যাই হোক। মানে কি হয়, বিজ্ঞানসম্মতভাবে ঋতুভিত্তিক নিয়ম মেনে সঠিক সার প্রয়োগ করে যখন আমরা ফুলের চাষ করব, ঋতুভিত্তিক ফুলগুলো করব, দেখতে পাচ্ছ এখানে একজন ফুলের চাষ করছে কি সুন্দরভাবে, গোলাপ চাষ করছে, গাঁদা, টিউলিপ, দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। এবং কিছু কিছু জিনিস হয় যেগুলো খুব মানে ঠান্ডাতে বাঁচে না, তাই শীতপ্রধান দেশ ইউরোপে কি হয়, এরকম কাঁচের ঘরের ভিতর কিন্তু চাষ করে, একে বলা হয় গ্রিন হাউস চাষ। কি বলা হয়? গ্রিন হাউস চাষ। ঘটনাটা কি হয় গ্রিন হাউস? কিছুই না, গ্রিন হাউসের ভেতরে একটুখানি গরম বেশি থাকে, অর্থাৎ এটা তো সেই আমাদের কাঁচের ঘরটা, তো গ্রিন হাউস একটু গ্রিন রঙের করলে ভালো লাগে। গ্রিন হাউস মানে সবুজ রঙের ঘর নয়, কিন্তু সবুজ জিনিস চাষ মানে করার জন্য যেটা হয় তাই গ্রিন হাউস বলেছে। সবুজ জিনিস ভেতরে থাকে, নানা রকমের গাছপত্র থাকে। এবার এখানে কি হয়, এখানে আমাদের সূর্য মামা থাকে, তো সূর্যের থেকে তাপ বিকিরিত পদ্ধতি আছে, বিকিরণ পদ্ধতি, বিকিরিত ভাবে আসে। তো বিকিরণ পদ্ধতি তরঙ্গগুলোকে ছোট 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 এরকম এরকম ছোট 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 তরঙ্গ, ছোট তরঙ্গ, ছোট তরঙ্গ এরকম কাঁচের মধ্যে অনায়াসে ঢুকে যায়, টুকুস করে ঢুকে যায় কাঁচের ভিতর, ঢুকে তো যায়, ঢুকে যায় কাঁচের ভিতর। কিন্তু এটা আবার এই তাপ যখন বাইরে বেরোনোর চেষ্টা করে, মানে প্রতিফলিত তাপ, তখন এগুলি কিন্তু আর ছোট থাকে না, এগুলি তখন বড় হয়ে যায়। বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য আলো ক্লাস করেছো, তরঙ্গ দৈর্ঘ্য, বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য, এ কিন্তু আর বাইরে বেরোতে পারে না, আবার ফিরে আসে, কাম ব্যাক, আবার ফিরে আসে। তাহলে এই ঘরের ভিতর তাপ ঢুকছে কিন্তু বেরোচ্ছে না, কি জিনিস? তাপ ঢুকছে কিন্তু বেরোচ্ছে না। এমন যদি একটা সিচুয়েশন হয়, বাইরে যেখানে -20°C, -20°C, ভেতরে সেটা 0°র কাছাকাছি থাকে, মানে তুলনামূলক গরম থাকে, তাই এই গাছগুলো এখানে হতে পারে। এগুলোকে গ্রিন হাউস কৃষিকাজ বলা হয়, গ্রিন হাউস করা হয়। তো এই ধরনের চাষগুলোকে একদম সুন্দরভাবে, যে ফুলের চাষ যদি হয় তখন তাকে বলে ফ্লোরিকালচার। বিজ্ঞানসম্মতভাবে ফুলের চাষকে কি বলে? ফ্লোরিকালচার। একই রকম ভাবে বিজ্ঞানসম্মতভাবে ফলের চাষকে কি বলে? ফলের চাষকে কি বলে? পোমাম কালচার। একই রকম ভাবে বিজ্ঞানসম্মতভাবে দেখতে পাচ্ছ তাজা তাজা সব সবজি, সবজি চাষকে কি বলে? ওলেরি কালচার। তাই কি বললাম, বিজ্ঞানসম্মতভাবে এই তিনটে জিনিস হলো। এছাড়াও এছাড়াও বিজ্ঞানসম্মতভাবে যদি আঙ্গুর চাষ করা হয়, বিজ্ঞানসম্মতভাবে যদি আঙ্গুর চাষ করা হয়, তখন কিন্তু তাকে কি বলে? ভিটিকালচার। কি বলে? ভিটিকালচার। কালচার মানে চাষ, কালচার। বোঝা গেছে? বোঝার তো কিছু নেই। যদি বিজ্ঞানসম্মতভাবে মানে নির্দিষ্ট নিয়ম মেনে, এর সঙ্গে আরো কিছু কালচার ছোটবেলায় পড়েছো, মৌমাছি প্রতিপালন করা হয়, মনে আছে সে কথা? মৌমাছি প্রতিপালনকেও কিন্তু চাষ বলে। চাষ মানে শুধুমাত্র শাকসবজি নয়, কিন্তু এর সঙ্গে পশুপালনও ঢুকে যাবে। মৌমাছি প্রতিপালন, বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি প্রতিপালনকে কি বলে? যতজন ক্লাস করছো তাদের মধ্যে কারো মনে আছে? শাকিল আহমেদ বলছে গুড ইভিনিং, গুড ইভিনিং। ইভিনিং বলতে বলতে রাত্রি হয়ে যাচ্ছে না আমাদের, তুমি অনেক পরে জয়েন করলে। কারো মনে আছে মৌমাছি প্রতিপালন? পুরানো সেই দিনের কথা, ক্লাস 8-এ পড়েছিলে, আছে নাকি? মনে করো, মনে করো, দেখি ঝটপট দাও, বলো, তবে তো বুঝতে পারো মন দিয়ে শুনছো ক্লাসটা। মনে আছে না যে মৌমাছি প্রতিপালনকে এপি কালচার বলে? ভুলে গেছিলে না? দেখো, মনে রাখতে হবে, এপি কালচার, এপি কালচার।
হর্টিকালচার বলছেন না, এপিকালচার। আচ্ছা, রেশম চাষ বিজ্ঞানসম্মত ভাবে রেশম কি হবে? সেরিকালচার। সেরি পড়েছিলে দেখো, কালচার। আচ্ছা, যদি মাছ চাষ হয়, মাছ চাষ, মাছ চাষকে মনে আছে? এই যে ক্লাসে যখন বলতো মাস্টারমশাই পিসি কালচার, হাসতে তখন, পিসি, পিসি কালচার। তো এই জাস্ট কতগুলো বলে দিলাম, এগুলো এক্সট্রা কিছু এমন না যে এগুলো মনে রাখতেই হবে, যেগুলো এখানে আছে এগুলো কিন্তু মনে রাখতেই হবে তোমাকে। আচ্ছা, এরপর আমরা কালচার থেকে বেরিয়ে অন্য দিকে যাচ্ছি। সেটা কি না, সেটা হচ্ছে বিপ্লব। সেটা কি? বিপ্লব। এখানে বিপ্লব শব্দের একটা সুন্দর অর্থ আছে। বিপ্লব শব্দের একটা সুন্দর অর্থ আছে। বিপ্লব মানে কিন্তু মারপিট, দাঙ্গা, লড়াই এরকম নয়। বিপ্লব অর্থ এখানে কৃষিতে অভূতপূর্ব পরিবর্তন। কৃষিতে মানে প্রচুর চাষ হবে, কৃষিতে অভূতপূর্ব উন্নতি বলতে পারো, শুধু পরিবর্তন নয়, উন্নতি। বোঝা গেছে? প্রচুর উৎপাদন হবে। এখন কৃষিতে প্রচুর উৎপাদন হওয়ার জন্য আমাদের কি দরকার? কৃষির যে জিনিসগুলো দরকার কি? উন্নত আমাদের মাটিটা দরকার, উর্বর মাটি দরকার। আর কি দরকার? উন্নত ফলনশীল বীজ দরকার। বোঝা গেছে না? তারপর জলবায়ুগত যে ভারসাম্য সেটা সুন্দর থাকা দরকার, তবে না ভালো হবে। রাসায়নিক সার দরকার। তাহলে এই প্রতিকূল যে পরিবেশগুলো চাষের, বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ রয়েছে, সেইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ধান চাষের প্রতিকূল পরিবেশ, গম চাষের প্রতিকূল পরিবেশ, অনুকূল পরিবেশ, দুঃখিত, অনুকূল পরিবেশগুলো আমাদের মনে রাখতে হবে। দুঃখিত, প্রতিকূল বলে দিয়েছিলাম। আর প্রতিকূল পরিবেশগুলোকে আমাদের এড়িয়ে যেতে হবে। যাই হোক, আমরা এখানে আছি। ভারতে বিভিন্ন বিপ্লব দরকার। কি কি? তো সেই আমাদের অনুকূল পরিবেশগুলো মনে রাখতে হবে। তো প্রথমে একটা সবুজ রঙের ঘর করা আছে, যেখানে লেখা রয়েছে সবুজ বিপ্লব। যেখানে লেখা রয়েছে সবুজ বিপ্লব, সবুজ রঙের ঘরে লেখা আছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব মানে সবুজ রং বেড়ে গেছিল তা নয়। সবুজ বিপ্লব প্রধানত বোঝায় হচ্ছে গম চাষকে, ধান গম চাষকে। তবু ধান তো সেরকম হয়নি, গম চাষ হয়েছিল। কারণ এই এলাকায় আমাদের ভারতবর্ষের দিক থেকে শুধুমাত্র পাঞ্জাব উপরের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে কিন্তু সবুজ বিপ্লব বেশি হয়েছিল। তো সবুজ বিপ্লবের প্রধান জিনিস হচ্ছে ধান, গম। তবুও কিন্তু গমটাকেই এখানে আমরা উন্নতি পেয়েছিলাম। তো একে সবুজ বিপ্লবের ক্ষেত্রে কি না, সবুজ বিপ্লব মানে হচ্ছে ধান বা গম চাষ, একে সবুজ বিপ্লব বলে। এইটুকু জেনে রাখো, পরবর্তী ক্লাসে কি আরো জানবে। শ্বেত বিপ্লব মানে কি? শ্বেত বিপ্লব মানে দুগ্ধ, মানে দুধ এবং দুগ্ধজাত পণ্য বৃদ্ধি পাওয়া, সেটা হচ্ছে শ্বেত বিপ্লব। সুন্দর করে সাদা রঙের ঘর দেওয়া আছে, পড়তেও বা দেখতেও ভালো লাগবে। হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদন, সরিষা, সূর্যমুখী তেল, বিভিন্ন রকম যে তৈলবীজগুলো সেগুলোকে পেশাই করে তেল উৎপাদন। নীল বিপ্লব মানে মাছ, ঠিক আছে, মাছ এবং মাছ জাতীয় প্রাণীগুলোর উন্নতি। গোলাপি বিপ্লব দু ধরনের হয়, গোলাপি অনেকগুলো রয়েছে। গোলাপি বিপ্লব মানে পেঁয়াজ চাষও হতে পারে, চিংড়িও হতে পারে, এগুলো গোলাপি বিপ্লব, ঠিক আছে, ওষুধও হতে পারে, এগুলো গোলাপি বিপ্লবের মধ্যে পড়ছে। লাল বিপ্লব কি? টমেটো এবং মাংস উৎপাদন, টমেটো এবং মাংস উৎপাদন, এটা হচ্ছে লাল বিপ্লবের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার হচ্ছে ধূসর বিপ্লব। কি বললাম? ধূসর বিপ্লব। রাসায়নিক সার উৎপাদনকে বলা হয় ধূসর বিপ্লব। কি বললাম? রাসায়নিক সার উৎপাদনকে বলা হয় ধূসর বিপ্লব। আর কালো বিপ্লব কি? অপরিশোধিত তেল, অপরিশোধিত মাটির তলা থেকে যে তেলটা তোলা হয় সেটা অপরিশোধিত, মানে অনেক কিছু কাজ করতে হয়। এই পেট্রোলিয়ামকে পরিশোধন করা, সেটা হচ্ছে কি কালো বিপ্লব। আর সবার শেষে আসবো সোনালী বিপ্লব। সোনালী বিপ্লব বলতে মধু, ফল এইসবের যদি উন্নয়ন হয় তাকে সোনালী বিপ্লব বলে। এছাড়াও আরো দু একটা বিপ্লব আছে, যেমন গোল্ড বিপ্লব মানে হচ্ছে আলু, গোল্ড বিপ্লব মানে আলু। আচ্ছা, রজত বিপ্লব মানে ডিম উৎপাদন, রজত বিপ্লব মানে ডিম উৎপাদন, ঠিক আছে, ডিমের যদি বেড়ে যায় রজত বিপ্লব। আচ্ছা, এরকম করে অনেকগুলো রয়েছে। তো তোমাদের এগুলি একটু পড়ে রাখতে হবে যে সবুজ বিপ্লব বলতে কি বোঝায়, শ্বেত বিপ্লব বলতে কি বোঝায়, হলুদ বিপ্লব বলতে কি বোঝায়, নীল বিপ্লব বলতে কি বোঝায়, গোলাপি বিপ্লব, লাল, ধূসর, এবং এদের জনক মানে সবুজ বিপ্লবের জনক কে, শ্বেত বিপ্লবের জনক কে,
বেশি কিছু না, এগুলো আমি একটা ছকে দেখি তো তোমাদের, এটা ফার্স্ট ক্লাসে অত চাপ দেবো না। এটা একটা ইম্পর্টেন্ট আছে, শ্বেত বিপ্লব, দুটো হলো, আর তোমার এখানে কিছু দরকার নেই, দুটো মনে রাখলেই হবে, দুটোর আসছি এখানে, মনে সবগুলো রাখতে হবে। তো এবার আমরা আমাদের একটা ছোট্ট অংশ দেখে নেব, কি সুন্দর প্রকৃতির একটা রূপ, যেখানে চাষি ভাইরা আমাদের ধান চাষ করছে, খুব পরিচিত একটা রূপ, তোমাদের ওখানেও এরকম রূপ থাকে, বাট এটা খুব সুন্দর একটা দৃশ্য, দূরে পাহাড়, দূরে ওই আকাশ মিশেছে, আহারে দেখো পাহাড়ের ওখানে আকাশ যেন মিশে গেছে মনে হচ্ছে, একটা অপরূপ সৌন্দর্য, একটা সুন্দর ভিউ। এবার আমরা জেনে নেব ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং অপ্রাকৃতিক পরিবেশ, ধান চাষের অনুকূল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক পরিবেশটা সম্পর্কে জেনে নেব, কি লাগে বা কিভাবে লিখবো আমি। দেখো প্রশ্নটাকে এখানে এরকম ভাবে হেডিং দিই, তোমরা এক্সাম যে খাতায় প্রথমে যখন লিখবে তখন প্রশ্নটাকে এভাবে হেডিং আকারে দিয়ে দেবে, যে ধরো ধান লিখছো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে অনুকূল পরিবেশের মধ্যে, অনুকূল যে পরিবেশগুলো রয়েছে তার মধ্যে পাট এবং ইক্ষু মানে আখ পড়ার সম্ভাবনা রয়েছে। ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, আগে প্রাকৃতিকটা জানি, অপ্রাকৃতিকটা সবার ক্ষেত্রে কম বেশি একই, প্রাকৃতিক পরিবেশ, এভাবে তোমরা নোটস গুলো তৈরি করবে, ঠিক আছে, তৈরি করতে হবে বাড়িতে। এভাবে অনুকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমেই আমাদের কি পড়বে, আর অনুকূল প্রাকৃতিক যে পরিবেশগুলো রয়েছে সেখানে আমরা প্রথম জিনিসটা যেটা দেবো, কিছু করবো না, এখানে একটা এরকম চিহ্ন দেবো, ভালো করে দেখো, ধান সম্পর্কে আমাদের এখানে কিন্তু একটা লাইন লিখতে হবে ফার্স্ট, যে ভারতের, আমি একটা দেখাচ্ছি বাকিগুলো লিখে নেব, ভারতের প্রধান খাদ্য ফসল হলো ধান। ভারত, এক লাইন লিখবে তাহলেই হবে, লিখলেই হয়ে যাবে। ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অর্জন করেছে। নিম্নে অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করা হলো। আলোচনা করা হলো দিয়ে অনুকূল পরিবেশের ক্ষেত্রে প্রথমেই আমরা দিয়ে দেব হেডিং হিসেবে দিতে পারি যদি বলে, নাহলে অনুকূল পরিবেশ সম্পর্কে দিয়ে এখানে আমরা পয়েন্ট দেব জলবায়ু, আমরা পয়েন্ট দেব জলবায়ু, ঠিক আছে, যে ফসলটা যে জলবায়ুর অন্তর্গত ভালো করে বুঝো, সেই জলবায়ুটা এখানে লিখতে হবে, যে ধান পয়েন্ট দেবে আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর, এভাবে প্রত্যেকটা আমি লিখে দেবো না, আমি একটা লিখে দিচ্ছি, প্রত্যেকটা বানাবে জলবায়ুর প্রধান ফসল,
হয়েছে। এরপরে এখানে সাব পয়েন্ট করবে, কি কি লাগবে, কি কি এর সাব পয়েন্ট হবে লিখবে। জলবায়ু প্রথমে দেব বৃষ্টিপাত, যে জাস্ট এক লাইন লিখবে তাহলেই হবে। বৃষ্টিপাত। তারপরে পয়েন্ট দেব উষ্ণতা, তারপরে পয়েন্ট দেব আর্দ্রতা, দু একটা উদ্ভিদের ক্ষেত্রে বা চাষের ক্ষেত্রে একটা দুটো এক্সট্রা থাকে অনেক সময়, যেমন তুহিন মুক্ত অবস্থা দরকার যদি করা হয়, এগুলো এক্সট্রা গুলো তোমাকে আলাদা করে লিখতে হবে। এবার আমরা এখানে এই বৃষ্টিপাত এইগুলোর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক কনফিউজ থাকে, স্যার আমার কাছে 5টা বই আছে 5 রকমের। 5 রকম নয়, ওটা একটা অ্যাপ্রক্স একটা সীমা নির্ধারণ থাকে যে এত থেকে এতর মধ্যে লিখলেই হবে। যেমন ধান চাষের ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু তোমার 150 সেমি থেকে 200 সেমির মধ্যে হতে হবে। এবার বিভিন্ন বই বিভিন্ন রকম থাকে, যে যা বই ফলো করো সেরকম লিখবে, কোনো চাপ নেই। উষ্ণতা 23 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আর্দ্রতার ক্ষেত্রে কি হয়, আর্দ্রতা দরকার বেশি আর্দ্রতা, বেশি আর্দ্রতা লিখলেই হবে। এরপর জলবায়ুর পর পয়েন্ট দেবে, এই পয়েন্টগুলোকে বলে দিচ্ছিস তো তাহলেই হবে, ঠিক আছে। মৃত্তিকা পয়েন্ট দেবে, যে কি ধরনের মাটি দরকার সেখানে লিখবে, মৃত্তিকা পয়েন্ট দেবে। তারপর পয়েন্ট দেবে, মৃত্তিকা পয়েন্ট দেওয়ার পর ভূমির প্রকৃতি, মানে ভূমির ঢাল, যেটা ভূমির প্রকৃতি কেমন ভূমিটা আর কি, ভূমির প্রকৃতি, এইগুলো পয়েন্ট দিতে হবে। আর এখানে তেমন কিছু নেই। এবারে অপ্রাকৃতিকে ঢুকে যাবে। অপ্রাকৃতিকে কি কি দরকার, এখানে দেখো শ্রমিক দরকার, প্রতি ক্ষেত্রে একই জিনিস পয়েন্ট দেবে, একবার একটা মনে রাখবে তাহলেই হবে। সার দরকার, উন্নত যন্ত্রপাতি দরকার, এগুলো কমন পয়েন্ট, একটা করবে সবগুলোর হয়ে যাবে। যন্ত্রপাতি দরকার, সবকিছু কাজের জন্য মূলধন দরকার হয়, মূলধন দরকার, উন্নত যন্ত্রপাতি, মূলধন, ঠিক আছে। এইগুলো পয়েন্ট দিয়ে দেবে তাহলেই হবে। আরেকটা পয়েন্ট দরকার ছিল, কি যেন, শ্রমিক হলো, সার হলো, উন্নত যন্ত্রপাতি হলো, মূলধন হলো, আর উন্নত ফলনশীল বীজ। এভাবে তুমি জিনিসটাকে সাজিয়ে নেবে, এভাবে সাজিয়ে নিলেই হয়ে যাবে। এবার পয়েন্টগুলোকে ব্যাখ্যা করবে, 1-2 লাইন করে লিখবে তাহলেই হবে। যে সিম্পল জিনিস, যে ধান চাষের জন্য ধান গাছ লাগানো মানে রোপণ বপন এবং তাকে কেটে আবার ঝাড়াই মাড়াই ইত্যাদি করার জন্য প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক লাগে বা পরিশ্রমী শ্রমিক লাগে। আচ্ছা, সারের জন্য কি সার লাগে এরকম লিখে দেবে, পয়েন্ট দিয়ে লিখে দেবে, ওগুলো বইয়ে আছে, সিম্পল জিনিস, কোনো ব্যাপার না। এবার হচ্ছে আমাদের গবেষণাগারের নামটা বলছি। আমি বারবার ধরে বলি গবেষণাগারগুলোকে তোমরা পয়েন্ট দিয়ে করবে, ছকের আকারে করবে। তোমরা ছকের আকারে করবে, জাস্ট এখানে এরকম দেখেছি। কি হয়, প্রধান গবেষণাগার, অনেকগুলো ফসল আছে, প্রথমে ধান থেকে শুরু করি। ধানের গবেষণাগার কি লেখা আছে দেখো, উড়িষ্যার কটকে রয়েছে, উড়িষ্যার কটকে রয়েছে, কি নাম, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, CRRI। ধানের হয়ে গেল। গমের মনে রাখতে হবে এগুলো। গমের ক্ষেত্রে দিল্লি আছে, গমের কোথায়, দিল্লি, দিল্লির কোথায়, পুসা, দিল্লির পুসা। জোয়ার, জোয়ার জিনিসটা কি না, আমরা জানি মিলেটের মধ্যে একটা অন্তর্গত ফসল জোয়ার, বাজরা, রাগি, তিনটে মিলেট বলে। এটা এক ধরনের কম জল লাগে এমন একটা শস্য জোয়ার। জোয়ার গম, বর্তমানে জোয়ারেরও গমেরও হরিয়ানার কার্নালে এর ইনস্টিটিউট খুলেছে, সেখানে জোয়ার গবেষণা করা হয়, জোয়ারের কিভাবে উন্নতি করা যায় আরো। পাটের ক্ষেত্রে কি হবে, ব্যারাকপুর। আখের ক্ষেত্রে হচ্ছে কোয়েম্বাটোর, তামিলনাড়ু। কফির ক্ষেত্রে চিকমাগালু, কফির ক্ষেত্রে চিকমাগালু। চা কোথায় গেল, চা, চা হচ্ছে অসমের জোরহাট, জোরহাট। আচ্ছা, এগুলোকে মনে রাখলেই হবে, এগুলোকে মনে রাখলেই হবে। তারপর কিছু কিছু চাষ রয়েছে যেগুলো কি হয়, কৌতূহলী কৃষি চাষ বলছে। কিরকম, ট্রাক ফার্মিং, বাজারের জন্য তাজা শাকসবজি উৎপাদন এবং পরিবহন, মানে ঘরের কাছাকাছি শহরাঞ্চলে একদম ট্রাকে করে সবজি নিয়ে চলে যায় এবং বিক্রি করে, সরাসরি মাঠ থেকে বাজার, সরাসরি মাঠ থেকে তুলবে, একদম গাড়ি করে সামনে চলে আসবে, একদম সরাসরি টাটকা। তোমাদের ক্ষেত্রে অবাক হতে পারে যে আমরা তো টাটকাই খাই, আমাদের এখানে সরাসরি নিয়ে আসা হয় না। শহরাঞ্চলে এরকম হয় না, এটাকে প্যাকেটজাতকরণ করা হয়।
আমরা তো তাজা খাচ্ছি, আমাদের প্রতিদিন হচ্ছে আশেপাশে কোনো ব্যাপার নেই, কিন্তু শহরাঞ্চলের প্যাকেট এতগুলো একবার প্যাকেট করে তাগুলোকে আবার কবেকার জিনিস কি জিনিস কিছু বলা যায় না, ঠিক আছে, ওরা টাটকা জিনিস পায় না বললেই চলে। তো ওদের ক্ষেত্রে যে চাষগুলো করা হয় শহরাঞ্চলে সেটা হচ্ছে ট্রাক ফার্মিং, দু একটা ক্ষেত্রে খুব বিখ্যাত এটা। একটু আগেই বললাম তো গ্রিন হাউস কৃষি, নতুন করে বলার কিছু না। আর একটা উদ্যান কৃষি, ফুল ফল বিভিন্ন ধরনের যে শাকসবজিগুলো রয়েছে, বিভিন্ন স্ট্রবেরি, ঠিক আছে, বা বিশেষ বিশেষ ধরনের ফুল যেমন টিউলিপ ফুল, ঠিক আছে, গ্ল্যাডিউলাস ফুল, বিভিন্ন ফুল রয়েছে আর কি। হ্যাঁ, সেই ফুলগুলোকে ক্ষেত্রে উদ্যান কৃষিতে, কৃষি যে চাষ করা হয় ছোট ছোট জায়গা ধরে বক্স করে করে যেমন চাষ করছে, সেটা হচ্ছে আমাদের উদ্যান কৃষি। এগুলো হচ্ছে কৌতূহলী শখের কৃষি, এগুলোকে একসঙ্গে বলা হয়, এক কথায় বলা হয় শখের কৃষি। শখের কৃষি মানে একটু গাছ লাগাচ্ছে, গাছ আমাদের কি খাতে দেবে কি দেবে না, যে ওই মানে জাস্ট ওই ফুলের দু একটা গাছ লাগাচ্ছে, হ্যাঁ শখের কৃষি, তোমরাও বাড়িতে লাগিয়ে রাখো, ঠিক আছে, শখের কৃষি। দেখো পুরো এয়ার কন্ডিশনার সিস্টেম করা রয়েছে, এরকম কৃষি কাজ করতে দেখেছো, হচ্ছে শখের কৃষি।